পশ্চিমবঙ্গে যা কিছু ঘটছে, আর.জি. কর মেডিকেল কলেজের 14 আগস্ট রাত্রে আরেকটা যেটা বিভীষিকার ঘটনা দেখলাম, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই সমস্ত ঘটনায় সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থন আছে, প্রশ্রয় আছে। এর থেকে আর অপমানের লজ্জার কি থাকতে পারে? পশ্চিমবঙ্গ সরকারের যিনি নেত্রী, তার যদি কোনো লজ্জাবোধ, অপমানবোধ থাকে, তাহলে বিচারপতির এই কথা নিশ্চয়ই তাকে অপমানিত করবে। পশ্চিমবঙ্গে যা কিছু ঘটছে, আর.জি. কর মেডিকেল কলেজের 14 আগস্ট রাত্রে আরেকটা যেটা বিভীষিকার ঘটনা দেখলাম, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই সমস্ত ঘটনায় সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থন আছে, প্রশ্রয় আছে। পুলিশের সঙ্গে বারমুডার পরে ইট পাটকেল ছুটছে, পুলিশ পাল্টা একটা ইট ছুঁড়ে দেখাতে চেষ্টা করছে যে আমরা ক্রিমিনালদের রোখার চেষ্টা করছি। সবটাই নাটক। বলে দেওয়া ছিল সেখানটায় যে ইট ছোড়া হবে, তোমরাও পাল্টা ইট ছুঁড়বে। পশ্চিমবঙ্গের পুলিশকে যদি বলা হয় তোমাদেরকে কেউ ইট ছুঁড়লে তোমরা অন্য কিছু না করে শুধু ইট ছুঁড়বে, তাহলে সেই পুলিশের উপরে বিচারপতি কেন বাংলার কারোরই আস্থা থাকার কথা নয়, এবং সেটা নেইও। পশ্চিমবঙ্গের পুলিশের যারা কর্তা বিধাতা, তারা সব তৃণমূল পার্টির কৃতদাস। তাই স্বাভাবিকভাবেই সেই সমস্ত মাজা ভাঙা পুলিশের যারা কলকাতার আধিকারিক, আমার মনে হয় তাদেরকেও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ তাদের বিনা প্রশ্রয়ে একটার পর একটা এই রকমের বিভৎস ঘটনা এ বাংলায় ঘটতে পারে না। প্রত্যেকটা ঘটনার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, আদেশ, প্রশ্রয় আছে। এই যে আর.জি. কর কলেজে যেভাবে ছাত্র ভর্তির নামে টাকা খাওয়া, যেভাবে হাউজিং, যেভাবে স্টাফ রাখার প্রক্রিয়া, ইন্টার্ন নেওয়ার প্রক্রিয়া, তাদেরকে পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে পাস করিয়ে দেওয়ার প্রক্রিয়া, আর.জি. কর কলেজের মধ্যে যত রকমের নোংরামি, একজন পুলিশ মন্ত্রী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তা না জানার কথা নয়। তিনি যেমন বলেন জনসভায় দাঁড়িয়ে, তিনি যেমন বলেন তার পার্টির কর্মী সভায় দাঁড়িয়ে যে আমি কিন্তু প্রত্যেকটা কোণার খবর রাখি, কোথায় বাংলায় কি হচ্ছে আমি কিন্তু প্রতিটি কোণার খবর রাখি। তাই যদি হয় তাহলে তার আমলে, তার মুখ্যমন্ত্রীদের আমলে, যিনি যখন পুলিশ মন্ত্রী, তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন আর.জি. কর কলেজে কী কী ঘটনা ঘটেছে আপনি কি সব ব্যাপারে অজ্ঞ ছিলেন, অজ্ঞান ছিলেন, অন্ধ ছিলেন, না জানতেন না? আরেকটা জিনিস লক্ষণীয় এখানটাই, যে যিনি তৃণমূলের বীর সেনাপতি, সে হঠাৎ করে চুপ করে গেছে। এনকাউন্টারওয়ালা হঠাৎ করে এনকাউন্টার বন্ধ করে এখন ঘুমাচ্ছে। কারণটা কি? এটা আরেকটা রহস্যজনক লাগছে আমার কাছে। কারণ সমালোচনা এই সরকারের বিরুদ্ধে যে তোলা হচ্ছে, এই সমালোচনাটা কি তার দলের সেনাপতির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তোলা হচ্ছে? সেটাও কিন্তু আমার কাছে আরেকটা প্রশ্ন। কারণ সেনাপতির চুপ, পিসি একাই দাপিয়ে বেড়াচ্ছে, ধমকি হুমকি যা এখন পিসি দিয়ে বেড়াচ্ছে, সেনাপতি কিন্তু চুপ হয়ে আছে। এর পিছনে রহস্যটা কি এটাও জানা দরকার। ওকে এখনই গ্রেপ্তার করা উচিত।
ওর মতন বড় ক্রিমিনাল বাজারে পাবেন কোথায়? এ বাংলার অপরাধ জগতের উদীয়মান সূর্যের নাম ওখানকার প্রিন্সিপাল। এখানকার বাংলার অপরাধ যে জগৎ, সেই অপরাধ জগতের উদীয়মান সূর্য মধ্য গগনে বিরাজ করছেন, তার নাম মিস্টার কে সন্দীপ। এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ মদত অবশ্যই আছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। সব কিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময়। আজকে উনি বুঝতে পারছেন বিপদ আসন্ন। আজকে ওই ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন, তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্য দিতে চাইছেন। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা প্রতিদিন আইন ভেঙেছেন, আইন ভাঙতে ভাঙতে আজ আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিয়েছেন। আমাদের ঘরে একটা মেয়েকে, একটা বোনকে আজকে খুন করানোর পিছনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয় কাজ করেছে। সেই সময় দাঁড়িয়ে বিচারকের সামনে জনতার দরবারে আপনাকে বিচার করা উচিত। তা না করে আপনি নিজে আইনের সাহায্য নিয়ে বাঁচতে চাইছেন, আপনি বাঁচতে পারবেন না। আইন এত দুর্বল নয়। আইনের হাত থেকে আপনাদের মতন অপরাধীরা বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের জেলে যেতেই হবে। তো পুলিশ আর ক্রিমিনাল মিলেমিশে প্ল্যান করেছে, এটা কে কাকে ধরবে? মমতার ডান হাত বাঁ হাত মিলে তো কাজটা হয়েছে। সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে। মমতার প্রাণে সেটা সহ্য হয়নি, তাই ভাবলো দমন করে আমি থামাবো। এটা স্বৈরাচারী যারা, তাদের এটাই চরিত্র হয়। তারা মনে করে দমন করে, পীড়ন করে সব কিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে। তারই এটা প্রক্রিয়াটা পরিকল্পিতভাবে পুলিশ এবং তৃণমূলের হুলিগান যারা, তৃণমূলের যারা ক্রিমিনাল, তৃণমূলের যারা গুন্ডা, তারা মিলেমিশে এই ঘটনা ঘটিয়েছে। একদম মিলেমিশে প্ল্যান করে, তুমি ইট মারবে, আমি একটু সরে যাব, আমরা আবার ইট মারবো, তুমি একটু সরে যাবে। দুপক্ষ ইট মারামারি হলো, কারোর গায়ে নুন ছালেও উঠল না। বুঝুন মজা, দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে, কারো গায়ের নুন ছাল উঠল না, কারো ঘাম বার হলো না, কারো মাথা ফাটলো না, ইট ছোড়াছুড়ি চলল। বড় অদ্ভুত দেখলাম। এবার এই ইট ছোড়াছুড়ি একটা খেলা হয়ে যাক বাংলায়। দিদি তো খেলতে অভ্যস্ত, এবার ইট খেলা করে দিন একটা।